ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত। দর্শক, আজকেও সেই নির্বাচনের আলোচনায় প্রচারণায় উত্তেজনা বা এই বেশ কিছুদিনের মধ্যে আমরা এক ধরনের উত্তেজনাকর বিষয় দেখেছি। সেটি হলো এখানে উত্তেজনার মধ্যে ডিম একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে এবং যেটি আমরা বেশ কয়েকদিন ধরে আলোচনায় দেখছি যে ঢাকায় প্রায় 20টি আসনের মধ্যে আসলে সব আসন একাকার হয়ে গেছে একটা আসনে, সেটি ঢাকা 8। সেই ঢাকা 8-এ ঢাকা 8-এ হলো তারকাখ্যাতি সম্পন্ন সবচেয়ে হেভি ওয়েট যেটা বলা হয়। আমি জানি না মির্জা আব্বাসের শারীরিক ওজন কত, কিন্তু তিনি হেভি ওয়েট তারকা রাজনীতিবিদ তিনি আছেন। এবং তার উল্টা দিকে আছে এনসিপির পাটোয়ারি, তিনি আছেন। এবং আজকে পাটোয়ারিকে কে বা কারা ডিম ছুঁড়ে মেরেছে, যদিও ওই হাবিবুল্লাহ বাহারের পিঠা উৎসবে থেকে পরে সংবাদ সম্মেলন করে বলা হয়েছে এটি তাদের একান্তই নিজস্ব একটি অনুষ্ঠান ছিল, সেখান থেকে তারা অর্থাৎ এনসিপির নেতাকর্মীরা যে সেটি নষ্ট করতে গিয়েছে। এবং একইভাবে তার কিছুক্ষণ পরে এনসিপির যিনি প্রধান নাহিদ ইসলাম তিনি অভিযোগ করেছেন আসলে এটি অন্য যে প্রার্থী, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের দ্বারা ঘটত। এটি হলো আজকের একটি ঘটনা, সেই জন্য এই ঘটনাটি পুরোটুকু বললাম। এছাড়া প্রচারণায় উত্তেজনা, গণভোট এই নিয়ে আলোচনায় থাকবো। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক মোশাররফ আহমেদ ঠাকুর, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা শিরোনাম দেখে আসবো, শিরোনাম দেখে আলোচনা শুরু করব। হ্যাঁ নায়ের পক্ষে প্রচারণার সুযোগ নেই, আমলা কর্মচারীদের হুঁশিয়ারি ইসির। গণভোট সফলের কাজ করার নির্দেশ, নির্বাচন নিয়ে ঝুঁকি নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পালানো স্বৈরাচারের ভাষায় কথা বলছে একটি দল, ময়মনসিংহের জনসভায় তারেক রহমান। ভোট লুটের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান। স্বৈরাচার মাথা চাড়া দিলে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ক্ষতি। গণভোট নিয়ে আলোচনায় বক্তারা দেশ গঠনের সুযোগ হাতছাড়া না করার আহ্বান। জামায়াত রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বেকার সমস্যার সমাধানে উদ্যোগ নেবে, আশ্বাস আমিরের। গণভোটে হ্যাঁর পক্ষে ভোট দেওয়ার আহ্বান। এবং রাজধানী সহ দেশ জুড়ে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা, উন্নয়নের প্রতিশ্রুতি আর পাল্টাপাল্টি অভিযোগে সরগরম ভোটের মাঠ। নাম শুনছিলেন, আমাদের অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে সেখানে কমেন্টের মাধ্যমে আগামী 1 ঘন্টার মতো কমেন্টের মাধ্যমে যুক্ত হতে পারেন। না ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমি সাধারণত খুব ছোট প্রশ্নেই জানতে চাই, কিন্তু আসলে এটা একটু এলাবোরেটলি বলতে হবে। সেটি তারেক রহমান বলেছেন যে উই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যানটা হয়তো বিবৃত করা হয়েছে, কিন্তু সাধারণ জনগণের কাছে কতটুকু পৌঁছাইছে আমি জানি না, পৌঁছাচ্ছে হয়তোবা। এবং আমরা দেখছি তারেক রহমান 24 ঘন্টা তিনি কিন্তু ফ্লাই করছেন মানে নির্বাচনী ইয়েতে ব্যস্ততম সময় কাটাচ্ছে। একইভাবে ডাক্তার শফিকুর রহমান এবং নাহিদ ইসলাম তারা করছেন, এবং দুটি জোটের নেতারাই করছে। এবং সবচেয়ে মজার বিষয় হলো যে আমি জানি না এটি কেন আলোচনা হয় না, সেটা হলো তারা ডিফারেন্ট ভেনিউ ঠিক করেছে, অর্থাৎ যাতে ক্ল্যাশ না হয়। এটি একটি শিষ্টাচার, একদম সুনির্দিষ্টভাবে শিষ্টাচার। তারা বিভিন্ন ধরনের ইয়েতে যাচ্ছেন, কথায় কনফ্রন্টেশনে যাচ্ছেন, কিন্তু আগের যেমন 2018-তে দেখলাম যে বিএনপি নেতাকর্মীকে দাঁড়াতেই দেওয়া হয়নি। অর্থাৎ কিছু চেঞ্জ হয়েছে, আমি এটা বলে নিয়ে কথা বলতে চাচ্ছি। কিন্তু 5ই আগস্টের আগের রাজনীতির যে প্রতিশ্রুতি যে আমি এখানে হাসপাতাল বানাবো, আমি এখানে রাজধানী করব, আমি এখানে সাগরের রাজধানী করব, আমি ওখানে পাহাড়ের রাজধানী করব, আমি এখানে বেকার সমস্যা দূর করে ফেলবো, 10 টাকা কেজি চাল, ঘরে ঘরে চাকরি, এগুলো আমি শুনছি। এইটা এখনও আমরা বেশিরভাগ রাজনৈতিক দলের মুখে শুনছি। আমি জানতে চাই আপনি আমাকে স্পেসিফিকলি বলতে পারবেন কিনা যে আপনি একজন ওপেন উইন্ডো ম্যান হিসেবে কোন রাজনৈতিক দলের ইশতেহার বা প্রতিশ্রুতির মধ্যে কি কি নতুনত্ব পেয়েছেন যেটি 5ই আগস্টের পরের রাজনীতিকে আপহোল্ড করবে? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভির সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা, এবং আপনাদের কাছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনার হেডলাইনে আছে একটা, সেটা নিয়ে আমি একটু সারা জাতিকে জানাতে চাই। সেটা হচ্ছে ইসি আবার একটা ব্লান্ডার করছিল। সে ব্লান্ডার হচ্ছে না নিয়ে সরকারি কর্মচারীদের প্রকাশের কোনো সুযোগ নেই। আজ সকালে আমি রিট ফাইল করতে গেছিলাম,
কারণ গতকালকে একটা রিট ফাইল হয়েছিল, যে রিটে বলা হয়েছিল সরকারি কর্মকর্তারা পক্ষে কি করতে পারবে না, প্রচারণা করতে পারবে না। অনারেবল হাইকোর্ট ডিভিশন মেইন কোর্ট নম্বর 20, অনারেবল জাস্টিস জাজিক আল জলিল সেটা রিজেক্ট করে দিয়ে বলছে সরকারি কর্মচারীরা ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবে। কোর্ট আনকোট করে বললাম, কারণ আজকে যখন আমি রিটটা ফাইল করতে গেছিলাম তখন উনি বলছে আমি তো এটা বলেই দিছি আর রিট ফাইল করার কোনো দরকার নেই। সো নির্বাচন কমিশন হঠাৎ করে আবার তার কাছে এই রিট পৌঁছায়নি। এই কথা হলো, এই রিটটা খালি না, এই মেসেজটা আমি যতখানি জানি বা বিশ্বাস, তার এই মেসেজটা তার কাছে যাওয়ার কথা, এবং এই যাওয়ার পরও তিনি এই ধরনের কথা বললেন। কেন বললেন? এই অদূরদর্শিতা আমাদের কাম্য নয়। এবার আপনার প্রশ্নে আসি, শোনেন, 2024 জুলাই সনদের পক্ষে, জুলাই সনদের ম্যান্ডেটটা পক্ষে ভোট দেওয়া, এটা একটা পরিবর্তন যেটা আমি দেখতে পাচ্ছি। এবং যেভাবেই বলুক, হয়তো জনাব তারেক রহমান কোনো জায়গায় এখনও নিয়ে বলেননি, কারণ তার দল হয়তো স্ট্যান্ডিং নিয়ে আছে এর পক্ষে, সেজন্য বলার হয়তো প্রয়োজন মনে করেননি। আর একটা জিনিস আছে, বাংলাদেশ জামাতে ইসলাম, আর এই বিষয়ে একটু বলে নিই, আমি যখন কোনো কথা বলি বা কিছু বলি সেটা আমার একান্ত ব্যক্তিগতভাবে। বাংলাদেশ জামাতে ইসলাম প্রতিটা ক্যান্ডিডেটকে বলেছে তার লোকাল অনুযায়ী তাকে একটা ইশতেহার দিতে, হুইচ ইজ নিউ। এটা বাংলাদেশে আগে কখনো হয়নি। সো কারণ ওই এলাকার ওই ক্যান্ডিডেটই জানবে কিভাবে তার ওখানে কী কী দরকার। সো দিস ইজ ওয়ান অ্যাসপেক্ট অফ নিউ। সেকেন্ড থিংস, যে হোটেল ইন্টারকন্টিনেন্টালে জামাত ইসলাম যেটা করলেন সেটা সার্বিকভাবে সারা দেশের জন্য যেটা করলেন, এইখানে তারা বেশ কিছু লোককে উপস্থাপন করলেন, দোজ হু আর ক্রেডিবল টু ইমপ্লিমেন্ট দিস প্ল্যান। সো দ্যাট ইজ অ্যানাদার নিউ থিংস। আমার কাছে মনে হচ্ছে এর আগে এটা হয়নি। অন দ্য আদার সাইড অফ দ্য কয়েন, বেগম জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান, ওনার উপস্থিতিতে যে লোকের সারা, এবং আপনি যেটা বলছেন এটা ভেরি রিমার্কেবল, একই দিনে 2টা জায়গায় জনসভা হচ্ছে। এখানে এরকম না যে সারা দেশ থেকে লোক নিয়ে এসে কিন্তু আপনি ওই জায়গাতে কী করছেন, লোক সমাগম করছেন, কারণ একই দিনে 4-5টা জায়গায় কিন্তু সমাগম হচ্ছে, এবং সেখানে যে সারাটা দিচ্ছিল এটা একটা অভূতপূর্ব। এবং কোনো জায়গাতে কিন্তু এটা আপনি দেখতেছেন না, কোনো জায়গায় আপনি এটা পাননি যে লোক আসতেছে সে জায়গায় বাধা দেওয়া হয়েছে, কোনো জায়গায় মারামারি হয়েছে। আচ্ছা, থার্ড যে কথাটা আমি যেটা বলি, ফ্যামিলি কার্ড বলেন আর কৃষি কার্ড বলেন, কার্ড নিয়ে অনেক কথা বলতেছে, কিন্তু দিস এ নিউ কনসেপ্ট, দিস এ ভেরি নিউ কনসেপ্ট। আমাদের যে কেন এই কনসেপ্টগুলো আসছেন, তারেক রহমান দীর্ঘদিন ইংল্যান্ডে ছিলেন, যেহেতু ইংল্যান্ডে এই জিনিসগুলো আছে, সো আমাদের এখানে এই যে কনসেপ্টগুলো, এবং প্রতিদিন কিন্তু মডারেট হচ্ছে। প্রথমে কাকে কত টাকা দিতেন সেখান থেকে এখন বলা হচ্ছে না, যারা ফ্যামিলি ম্যান তাদেরকে দেওয়া হবে। সো আমার কাছে মনে হচ্ছে যে একটা শুরু হয়েছে। আমরা রাতারাতি রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, কিন্তু 2টা ধারা যেভাবে চলতেছে, আর একটা জিনিস, দুর্নীতির পক্ষে কিন্তু 2জনই কথা বলতেছে এবং বেশ শক্ত অবস্থান। হ্যাঁ, দুর্নীতি প্রতিরোধ করার জন্য 2টা পক্ষ যে স্ট্যান্ডিংটা নিচ্ছেন দুর্নীতির বিরুদ্ধে, কারণ দুর্নীতির বিরুদ্ধে বলবো না, দুর্নীতি কিভাবে তারা ডিটারেন্স করা যায়, এই যে স্ট্যান্ডিংটা, এই স্ট্যান্ডিংটা কিন্তু 2টা পক্ষের। আবার আরেকটা জিনিস দেখবেন, জাতীয় সরকার করার পক্ষেও কিন্তু 2 পক্ষই বলতেছে। সো বেসিক ফান্ডামেন্টাল জায়গায় আমি দেখতে পাচ্ছি যে 2টা দলই এক জায়গায়। সো সেখান থেকে মনে হচ্ছে পরিবর্তনের একটা আভাস। আমি সাধারণত মাঝখানে আটকাই না, কিন্তু আমি বলি এটি কি থিওরিটিক্যালি আমরা, এবং এই যে বললেন যে 2 জায়গায় 2টি জনসভায় কিন্তু মানুষ হচ্ছে, এমন না যে এই জনসভা কালকে হয়েছে আর পরশুদিন ওইটা হবে, একই মানুষ। এবং মানুষের উপস্থিতি, এবং যখন ডাক্তার শফিকুর রহমান বলছেন যে আমরা দুর্নীতির 0 টলারেন্সে রাখবো, তারেক রহমান বলে ফেলেন যে দুর্নীতিকে টুটি চিপে ধরবো। অর্থাৎ একজন আরেকজনকে চ্যালেঞ্জের মুখে ফেলছেন একটি সুইট অ্যান্ড সাওয়ার বিতর্কের মধ্যে, মোর ফেভারেবল দ্যান ডেমোক্রেসি। ইয়েস, এবং এইটা ডেমোক্রেসির একটা শুরুটা বলা যায়। আমি বলতে চাই যে তাহলে কি এই জিনিসটা আমাদের গুরুত্বপূর্ণ জায়গাটি হলো যে
আমাদের নির্বাচনটা বেশি জরুরি এই মুহূর্তে এই নির্বাচনে ইশতেহারের খুব একটা প্রয়োজন নাই? আমার কাছে ব্যক্তিগত যদি বলেন, নির্বাচন ছাড়া এ দেশের এমন একটা খাদের কিনারায় দাঁড়াইছেন, নির্বাচন যদি আপনি না করেন আমি দেখতে পাচ্ছি এই দেশে মৃত্যু। কারণ কোনোদিন ওই মানে 2007-08 ঘটনার পুনরাবৃত্তি এদেশের জন্য ভয়ঙ্কর। বলেন, আমি অ্যানসারটা এই জন্যই দিচ্ছি কারণ অধিকাংশ তথ্যই এই আলোচনা হয় না। 11 সেই জিনিসটা যদি আসে, যদি ইলেকশন কোনোভাবে বাধাগ্রস্ত হয় ভাই, তাহলে যে প্রতীত স্বৈরাচার যাদের কথা আমরা বলতেছি, যাদের জন্য আমরা বলতে জুলাই অভ্যুত্থান হয়েছে, এই জুলাই সনদ সবগুলো শেষ হয়ে যাবে। সো ইলেকশন যে কোনোভাবে হোক হতে হবে। আর একটা জিনিস আপনাদেরকে বলি, অনেকে অনেকভাবে বলতেছেন, তারেক রহমান যেমন বলতেছেন উনি যে তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রে যেতে হবে এবং ভোট কেন্দ্রে কিন্তু আপনাদেরকে থাকতে হবে। আমি কিন্তু এই জিনিসটাকে পজিটিভলি দেখতে চাই, অনেকে নেগেটিভলি দেখতেছে। কি কারণে? পুলিশ নাই, এটা মেনে নিতে হবে। আজকে যে অবস্থায় আপনাকে সাপোর্ট দেওয়ার কথা, সেই সাপোর্ট টিমটা নাই, তাহলে পলিটিক্যাল পার্টিকেই সে সাপোর্টটা দিতে হবে। এটা কিন্তু উনি কিন্তু বলেননি যে না তাহাজ্জুদ পড়ে যেয়ে ভোট দেওয়া শুরু করো। ডিফারেন্সটা কি? তাহাজ্জুদ পড়ে সবাই দলবল নিয়ে সবাইকে যাবেন, ওখানে ফজরের নামাজ পড়েন, যারা অন্য ধরন দিয়ে তারা ওইভাবে যান। সো দ্যাট ইজ এ বেসিক ডিফারেন্স, যে ইলেকশনটা হতে হবে এবং দায়িত্বশীল আচরণ সবাইকে করতে হবে। এখন ভোটের এখানে অন্য সমস্যা হয়ে গেছে। ভোটগুলো বিএনপি এবং জামাতের ভোট এক, 65 যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তার সেই ভোট ব্যাংকটা এই দুইজনকে কি করতে হচ্ছে, ভাগ করতে হচ্ছে। সেই জন্য হয়তো লোকাল পলিটিক্সে বিভিন্ন কথা এইটি আপনি উল্লেখ করে ফেললেন। আমি এই যে মোশাররফ হোসেন ঠাকুরের কাছে এই প্রশ্নটিই রাখবো যে আমরা এখানে টকশোতে বিভিন্ন ধরনের কথার পেছনে কথার আলোচনায় যাই, কিন্তু আপনি আমাকে এটি বলেন যে ঠিক আশঙ্কার জায়গাটি কোথায়? যেমন এই মুহূর্তে এই ভোটের দিনের কি পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন বা কি চিন্তা ভাবনার মধ্যে আছেন, কিভাবে এগোতে হয়? ধন্যবাদ তৌহিদ শান্ত, আপনার দর্শক শ্রোতা অপর বিজ্ঞ আলোচক। দেখুন, আমি মোটামুটি 79 থেকে সবগুলো ইলেকশন বুঝি আর কি। কারণ 79-এ আমি এসএসসি পরীক্ষা দিয়েছি। আমাদের এসএসসি পরীক্ষা ভোটের কারণে ফেব্রুয়ারি মাসে 18 তারিখে ভোট হয়, আমাদের পরীক্ষাটা পিছিয়ে যায় এপ্রিলে, মার্চের পরীক্ষা এপ্রিলে পিছিয়ে যায়। তো দেখলে তা মনে হয় না। তো সেখানে আমি আপনাকে বলছি যে, এবং আমি 79-এ ওই সময় আমার থানা ছাত্রদলের, আমাদের বানিয়াচঙ্গে তখন কলেজ হয় নাই, এবং থানা ছাত্রদলের আমি কনভেনর। তো এই কারণে আমি আপনাকে বলছি যে এখন যে কথাবার্তা যারা একটু মাঠকে গরম করছেন, উত্তপ্ত করছেন, লাগাতার উল্টাপাল্টা কথাবার্তা বলে উত্তেক্ত করে, আমার মনে হয় ইলেকশন পর্যন্ত এই লোকগুলি ইলেকশন পর্যন্ত দেখবেন যে ইলেকশনে আসার আগে ওরা থেমে যাবে। তো কারণ এইটা আমাদের যে জনগণ, দীর্ঘ সময় জনগণ ভোট থেকে বঞ্চিত, এবং তারা এই অ্যাটমসফিয়ারটা অ্যালাউ করবে না, আমি আপনাকে বলি যে বাংলাদেশকে নিয়ে অনেকেই বলে যে হতাশ। আমি খুব আশাবাদী, একটা আজকে আলোচনাটায় উঠে আসছে। আপনার মনে থাকার কথা কি না, 1997 সালে এখন যে জায়গায় পল্টন থানাটা, এই জায়গাতেই মতিঝিল থানার এই বিল্ডিংটাই মতিঝিল থানা ছিল। তো আমাদের মতিঝিল থানার যুবদলের একজন নেতা, নাম হলো তুহিন, সে পুলিশ তার কাস্টাডিতে মারা যায়। পরের দিন পুলিশ ডিক্লেয়ার করে জুতার ফিতা পেঁচাইয়া তো আমরা এই উপলক্ষে, তখন আমি ছাত্রদল ছেড়ে আমি জাসাস স্টার্ট করেছি 96-এ। তো আমরা জাসাস থেকে পুলিশের এই আচরণ এবং অন্যান্য নিরাপত্তা এইগুলো নিয়ে আলোচনা করলাম প্রেস ক্লাবের নিচতলায় বড় হলটাতে। তো ডক্টর এমাজউদ্দিন স্যার বললেন যে একটা রাষ্ট্রে সবগুলি পেশার মানুষকে, যেমন ছাত্র, শিক্ষক, আইনজীবী, বিচারক, এদেরকে যদি 3 দিনের জন্য ছুটি দিয়ে দেওয়া যায়, রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে না। কিন্তু পুলিশকে যদি ছুটি দিয়ে দেওয়া যায়, আধুনিক রাষ্ট্র চলতে পারবে না। কিন্তু বাংলাদেশ একমাত্র আধুনিক রাষ্ট্র যে 5 তারিখ বিকাল থেকে বা 5 তারিখ দুপুর থেকে
8 তারিখ রাত পর্যন্ত পুলিশ ছাড়া এই রাষ্ট্রটি ভালোভাবে টিকেছিল। ইটস একটা কি বলবো, এটা অবাক বিস্ময়ে তাকিয়ে থাকার একটা বিষয়, যে বিস্ময়কর জিনিস, যে বাংলাদেশের মানুষকে স্যালিউট করা উচিত আধুনিক সভ্যতা, যে কিভাবে এই দেশ টিকেছিল, 3 দিন পুলিশ ছিল না। তো এই জন্য আমি বলবো যে 5ই আগস্টের পরে বাংলাদেশের মানুষ প্রস্তুত হয়েছিল, বাংলাদেশের মানুষ পরীক্ষা দিয়ে প্রমাণ করেছে আমরা প্রস্তুত যে কোনো পরিবর্তনের জন্য। আমরা এই পরিবর্তনটার জন্য কিভাবে আমরা এই মানুষের এই যে সাড়া দেওয়াটা, মানুষের যে পজিটিভ চেঞ্জের যে আহ্বানটা, তার যে পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটাকে আমরা কিভাবে গ্রহণ করলাম, এটা একটা বড় বিষয়। তো এই জন্য আমি আপনাকে বলছি, এই নির্বাচন উপলক্ষে কেন্দ্র করে যারাই মনে করবেন বিশৃঙ্খলা সৃষ্টি করে, এটা করে ওইটা করে, পার পাওয়া যাবে না। আপনি দেখবেন যে প্রথম আওয়ামী লীগ আবির্ভাব হয় 5 তারিখের পরে ডাকাত লীগ হিসাবে। দেখেন মানুষ এটা প্রথমে ট্যাকেল করেছে, ডাকাত লীগ, আনসার লীগ ট্যাকেল করেছে মানুষ, পুলিশ না কিন্তু। ব্যাটারি রিক্সা লীগ। তো এই যে বিষয়টা আমি আপনি বলছি, যে এই ক্ষেত্রে আমি মনে করি সবাই যদি একটা নতুন চিন্তা ভাবনা নিয়ে এগোন, যে মানুষের ভিতর যে মানুষের যে পরিবর্তনের আকাঙ্ক্ষাটা, এটাকে যদি সবাই পজিটিভভাবে গ্রহণ করেন, আমি মনে করি ভোটের মাঠে কোনো ঝামেলাই হবে না। আপনার বক্তব্য আপনি বলেন, শাহরিয়ার ভাই আপনি কি করতে চান বলেন, আমি কি করতে চাই বলি, তৌহিদ ভাই কি করতে চান বলি, ফর দ্য সেক অফ কান্ট্রিজ সভারেনিটি জনগণকে ডিসাইড করতে দেন। এবং আমি আপনাকে প্রত্যেককে বলবো, দয়া করে আল্লাহর ওয়াস্তে পাবলিককে, জনগণকে আন্ডারমাইন করবেন না। বাংলাদেশের জনগণকে আন্ডারমাইন করা উচিত হবে না, কারণ 5 তারিখের পর জনগণ এই পরীক্ষাটা 5 তারিখের আগেও দিয়েছে, অভ্যুত্থান করে 5 তারিখের পরেও সে দিয়েছে, তাকে প্লিজ দয়া করে আন্ডারমাইন করবেন না। আচ্ছা, শাহরিয়ার ভাইয়ের কাছে আমি আরেকটু আসি, সেটি হলো যে জামায়াত ইসলামী সম্ভবত এতটা অনুকূল পরিবেশে এর আগে কখনো নির্বাচন ফেস করেনি। এটা এক ধরনের সুখবর হতে পারে, এক ধরনের সুখ চিন্তা হতে পারে, কিন্তু এই একই রকমভাবেই সর্বোচ্চ বিপদের মধ্যে গেল ওই 5 তারিখের আগ পর্যন্ত তারা ছিল। তো কি মনে করেন, ঠিক আছে বলা যেতে পারে যে হ্যাঁ জামাতের অবস্থা খুব ভালো, জিততেই পারে, জেতার ব্যাপারটা তো জনগণের উপরে, কিন্তু আপনার কি মনে হয় এই জায়গাতে জামাত কতটা আগাচ্ছে, কতটা সেই জামাতের কাছে আমরা ওই আওয়ামী লীগ বিএনপির মতোই কথা শুনতে পাচ্ছি? জামাতের মধ্যে যে ধরেন ওকে একটা মৌলবাদী ক্যারেক্টারে দেখবো, সেটা হইলেও ভালো লাগতো আমার, অথবা ওকে একটু অন্য নতুন হয়তো খিলাফার দিকে, মানে আমি আমার কথা বলছি, কিন্তু জামাতকে যে অন্যভাবে চিন্তা করি ওইভাবে তো পাচ্ছি না, একই রকমের রাজনৈতিক দলই মনে হচ্ছে। আচ্ছা, আপনার এটাতে আমি প্রশ্নটা বুঝাতে পারছি। বলি, 1981 সালে বাংলাদেশ জামাত ইসলামের যাত্রা, সেটাও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দিলেন রেজিস্ট্রেশন, তারপর ভোটটা হচ্ছে 86 সালে, যে ভোটে আওয়ামী লীগ জামাত একসাথেই পুনর্জন্ম হয়েছিল। তো ওই সময়টা পুনর্জন্ম, এই কথাটাকে এইভাবে বলবো না, আমি বলবো যে 84 সালে যখন অধ্যাপক গোলাম আজম সাহেব বললেন যে যে ক্ষমতায় থাকুক তার আন্ডারে ইলেকশন করলে কোনোদিন ফেয়ার হবে না, এবং তত্ত্বাবধায়ক ব্যবস্থা উনি প্রথম এটা দাবি করলেন। 86 সালে নির্বাচনে গেলেন, এবং নির্বাচনে যে 7 মাসও কিন্তু টিকলেন না, সবাই পদত্যাগ করলেন। 88 সালে এরশাদ সাহেব একা ভোট করলেন। 90 সালে 3 দলীয় জোটের রূপরেখা দেওয়া হলো। সেই রূপরেখার উপরে প্রথম বাংলাদেশে নির্দলীয় একটা, তত্ত্বাবধায়ক না, নির্দলীয় একটা ইলেকশন হলো। তাহলে আপনি বলতে পারেন যে প্রথম একটা ইলেকশন হলো 91 সালে বাংলাদেশের ইতিহাসে নির্দলীয় এবং সবচেয়ে ভালো ইলেকশন এখন পর্যন্ত বলা হয়। সেই ইলেকশনে জামাতে ইসলাম 18টা পাইলেন, প্রথম দফায় 18টা পাইলেন, এবং 300 আসনে কিন্তু সিট দেয়নি, এবং 300 আসনে সিট না দিয়ে 18টা পাইলেন, এবং বিএনপিকে সমর্থন দান করলেন, কিন্তু মন্ত্রিত্ব নেয়নি, কোনো ক্ষমতার কোনো কিছু নেয়নি। সেটা দ্যাটস ইম্যাটেরিয়াল, সেটা আমার এখানে বলতেছি। এবার আসেন 96 সালে, 93 থেকে আবার জামাতে ইসলাম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে, না আওয়ামী লীগের সাথে 93 সালে তত্ত্বাবধায়কের সাথে আন্দোলন করলেন। সে আন্দোলনে আওয়ামী লীগ চলে আসলো। আওয়ামী লীগ চলে এসে এই আন্দোলনটা হাইজাক হয়ে গেল আওয়ামী লীগ, কারণ আওয়ামী লীগ বৃহৎ দল,
এবং আমি একটা কথা বলবো যে তখন জামাত ইসলাম একটা বৃহৎ ভুল হয়েছে, সে ভুলটার মাসুল 96 সালে তারা দিছে। নির্বাচনে চলে আসলো 3টা আসন দিয়ে, 3টা আসন এই ভুলটা কিরকম, মানুষ আওয়ামী লীগের সাথে তার ওই আন্দোলনকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দেখেন, বেগম খালেদা জিয়াকে কেন সবাই মাদার অফ ডেমোক্রেসি বলে, কে কি বলে আমি জানি না, আমার কাছে মনে হয় সে অভিভাবক, সেটা সে অর্জন করছে। কেন দেন 12ই ফেব্রুয়ারি যে ইলেকশন হয়েছে, সেই ইলেকশনে একটা মাত্র আইন পাশ হয়েছে এবং বসছে মাত্র 7টা দিন। তিনি হিস্ট্রি করছেন, পদত্যাগ করে চলে আসছেন। খালি পদত্যাগ না, ওই তিনি যে কথা বলছেন যতটুকু ইলেকশনের ততটুকু। আগে সেই কথাটাই তিনি রাখছেন যে এই যে তত্ত্বাবধায়ক, এটা আমি পাশ করব কিভাবে যদি ইলেকশনটা না হয়। সেই ইলেকশনে তিনি একটা কাজই করছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা পাশ করছেন এবং তার কথা মতো যে কোনো আন্দোলনের জন্য সে সংসদ ভেঙে দিলে জুন মাসে বলা হয়েছিল যে আমরা থাকি সরকারে, না না জুন মাস সেটা এবং সে বলছে না না আমি এই কথা মধু স্যারকে একদিন ওই অনেকে মেরে বলছিল, তুমি অনেক সময় ওই কথা বলছিলা। তো সেখানে তুমি কিন্তু জুন মাসে ইলেকশনটা হলো এবং জুন মাসে ইলেকশনে দেখেন জামাত ইসলাম কিন্তু 3টা আসন পেয়ে গেল, আর বিএনপি সর্ববৃহৎ রাজনৈতিক বিরোধী দল হয়, বিরোধী দল 116টা আসন পায়। এবার আসেন 2001 সালে, সুপার ব্যালেন্স সংসদ ছিল ওই সময়। হ্যাঁ 2001 সালে যদি আপনি ধরেন, 2001 সালে জামাত এবং বিএনপি 4 দলীয় জোট হিসাবে কিন্তু ইলেকশন করলো, সেখানেও কিন্তু জামাত ইসলাম 300 আসন দিতে পারলেন। 30 সেকেন্ড আমরা বিরতিতে যাব। আচ্ছা। শেষ করেন। তাহলে 2008 সালের এই ইলেকশন তো এটা তো ইন্ডিয়ার ক্রাফটেড ইলেকশন, সো আই উইল নট সে এনিথিং অ্যাবাউট 2008 ইলেকশন। সো আজকের এই ইলেকশনই প্রথম গত 53 বছরে বাংলাদেশ জামাতে ইসলামকে সুযোগ দিছে ফ্রি অ্যান্ড ফেয়ার একটা ইলেকশনে পার্টিসিপেট করার, 300 আসনে প্রতিদ্বন্দ্বী। কে সুযোগ দিছে, আল্লাহ না জনগণ? এই কথাটা যদি বলেন আমি বলবো জুলাই বিপ্লবের শহীদরা, জুলাই বিপ্লবের শহীদ। এটা কিন্তু আমার কথা বলি নাই, আমি যে যাদের কথা আমি আমার মতামতটা দিলাম, এটা হচ্ছে যে বাংলাদেশে আজকের এই পরিস্থিতি, তারেক রহমান ফিরে আসা, বেগম খালেদা জিয়ার জানাজায় আমাদের অংশগ্রহণ করা, তাকে সুন্দরভাবে মাটি দেওয়া, এই মানে একটা উৎসব মুখর পরিবেশে ইলেকশন করা, এই সব কিছু কিন্তু এই জুলাই যোদ্ধাদের, তাদের আত্মত্যাগ, তাদের রক্ত। এটা কোনো দল, শোনেন এই জামাত বলেন বিএনপি বলেন, 15 বছরে আমরা একটা বালির ট্রাকও সরাতে পারিনি, এটা কিন্তু কাউকে হেয় করার জন্য না, কথা হচ্ছে জামাত ইসলামও পারেনি, শাপলা চত্বর আমরা কিছু করতে পারছি, পারিনি। ঠিক আছে, আমি বিরতিতে যাব। তো বিরতিতে যাওয়ার আগে প্রশ্ন রেখে দিতে চাই বসুর ঠাকুরের কাছে যে এই একই প্রশ্ন আমি এটা বলছি, বিএনপি তো কয়েকবার ক্ষমতায় গিয়েছে, বিএনপি এই জায়গাতে তার এক্সপিরিয়েন্সের জায়গাটা অটোমেটিক আছে, অটোমেটিক সাংগঠনিক যে এক্সপিরিয়েন্স থাকে, যদিও এক ধরনের ভোলাটাইল নেতৃত্বের জন্য হয়তো বা কিছুটা ছাড়া হয়, কিন্তু তারপরেও ওইটা থাকে। কিন্তু জামাত ইসলামীর এক ধরনের সাংগঠনিক স্ট্রাকচার আছে এইটা। আর এইটার সাথে আরেকটা জিনিস যোগ করবো, যেটি শাহরিয়ার কবির বললেন, যে সম্ভবত বাংলাদেশের উপরে সৃষ্টিকর্তা একটা চমৎকার সময়ে বিপ্লবটা দিয়েছে, যখন বাংলাদেশ ডেমোগ্রাফিক ডিভিডেন্টে চূড়ান্ত পর্যায়ে আছে। এই সুযোগটা সব দেশে থাকে না। আমরা এইটা নিয়ে একটা ছোট্ট আলোচনা করব। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গেই থাকেন। দর্শক, আবার স্বাগত। ইসমানী মির্জাপুর জিরার একটু রাজনীতিতেই ঢুকবো। আজকের এই ঘটনাটাও একটু মনে করিয়ে দিই যে সকালবেলা মির্জা আব্বাসের একটা জেনারেল অনুষ্ঠান ছিল, পিঠা উৎসব। তো পিঠা উৎসবের যারা আয়োজন করছে তারা বলছেন যে সেখানে অযাচিতভাবে নাসিরউদ্দিন পাটোয়ারির দল এসে উপস্থিত হয়, এবং আবার ঠিক আছে অযাচিতভাবে উপস্থিতি হতে পারে, কিন্তু সেখানে আবার তাকে কেন ডিম ছুঁড়ে মারা হলো ইয়েতে, আবার একটা পাল্টাপাল্টি এক ধরনের সংবাদ সম্মেলন, এটিও আপনার আলোচনায় রেখেন। কিন্তু আলোচনায় যাবার আগের ওই কথাটি যে জামাত ইসলামী হলো সবচেয়ে অনুকূল পরিবেশে, নির্বাচনের আগে সবচেয়ে অনুকূল পরিবেশ, এবং সে অটোমেটিক, জানি না সেকেন্ড ম্যান বললে শাহরিয়ার কবির অপোজ করবেন কিনা, কিন্তু সেকেন্ড ম্যানে উত্তীর্ণ হয়ে গিয়েছে। ফ্যাক্ট ইজ দ্যাট। হ্যাঁ, মানে তাকে অন্যভাবে কাউন্ট করতে হচ্ছে, সেই জায়গাতে অটোমেটিক কাউন্টেড হয়ে গেছে। এই যে উপভোগ করার মধ্যে থেকে জামাতের মধ্যে কি আপনি কোনো সেই ক্রাইটেরিয়া দেখছেন যে একটা আলাদা রকমের কিছু জামাত নিয়ে আসবে? না, আমার কাছে তো মনে হচ্ছে যে ওই একই ধরনের দলই। আমি আপনাকে বলি যে আমার প্রত্যক্ষভাবে খুব সিরিয়াসলি ইলেকশনে অংশগ্রহণ করার অভিজ্ঞতা হচ্ছে 91-এ। তো 91-এ আমি আপনাকে বলছি যে একটা মিশ্র ফলাফল তো হলো, আমরা বিএনপি
140 সিট পেল। 42টা তো 142 সেইখানে আপনি জামাতের সাথে একটা সমঝোতা হলো, জামাত সরাসরি রিটার্ন আওয়ামী লীগ সমর্থন 88টা দিল। সম্ভবত, জামাতকে তখন 2টা মহিলা আসন দেওয়া হয়েছিল। মানে আমি হ্যাঁ, সংরক্ষিত মহিলা আসন। আপনাকে আর একটু পেছনে মনে করিয়ে দিই, 79-এ জামাত ইলেকশনে অংশগ্রহণ করছিল আইডিএল হিসাবে। আইডিএল ইসলামিক ডেমোক্রেটিক লীগ নামে। এটার আমির ছিলেন সভাপতি বা আমির মৌলানা আব্দুর রহিম, এবং তারা সম্ভবত এখানে 12টা আসন পায়। তারপরে আপনি ধরুন যে জিয়াউর রহমান এই রেজিস্ট্রেশন দিলেন, গোলাম আজম পাকিস্তানের পাসপোর্টে বাংলাদেশে আসলেন, এবং 86 সালের মে মাসের নির্বাচনে প্রথম পাকিস্তানের পাসপোর্ট আসলেন, এসে বাংলাদেশের পাসপোর্ট দিয়েছেন? না, পাকিস্তানের পাসপোর্ট উনি ফেলে দিচ্ছেন, শেষ। ওইটা জানা যায়নি, কেউ বলতে পারবে না পাকিস্তানের পাসপোর্ট কী হচ্ছে। উনি তো না হলে আসতে বাংলাদেশি পাসপোর্ট দেয়নি সে সময় তাকে। আচ্ছা, তো উনি আসলেন। তো দেখুন, উনি ছিলেন, ভালো ছিলেন। তুমি চলে গেলেন 86 সালের এটা উনি নভেম্বরের 71 নভেম্বরের 22 তারিখে পরে গিয়েছিলেন। আলোচনা, অন্য আলোচনা না, সেটা আসুন। 86 সালের মে মাসে নির্বাচনটা হয় এরশাদের অধীনে, এবং 87 সালের নভেম্বরে। এটা কি সেই নির্বাচন যেটা ওই যে জাতীয় বেঈমানের প্রশ্নটা ছিল? হ্যাঁ, জাতীয় বেঈমানের আওয়ামী লীগ, নির্বাচন। আওয়ামী লীগ সবাই গেল। জাতীয় বেঈমানের নির্বাচন। উনি গেলেন, আওয়ামী লীগ এবং জামাত গেল, এবং 87 সালের নভেম্বর মাসে খুব বড় আন্দোলন হওয়ার পরে 87 সালের ডিসেম্বর মাসে এরশাদ ইয়াটা বন্ধ করে পার্লামেন্ট বাতিল করে দিল। মানে 1 বছর 6 মাস ওই পার্লামেন্টটা ছিল, এবং 88 সালের মার্চ মাসে আবার নির্বাচনটা হয়। তো সেই ক্ষেত্রে আমি এটা বলার কারণটা হলো, এখানে 7 মাস না, এটা 1.5 বছর ছিল পার্লামেন্টটা। সারিয়ার ভাই হয়তো ওই সময় বয়সে খুব বড় নয়, এই জন্য বিষয়টা ওইভাবে মনে নাই। তো এই জন্য আমি এখন বলছি যে গেল। আপনাকে এখন একটা ছোট্ট কথা, আপনার জায়গায় আসার আগে আমি বলি যে এই বালুর ট্রাক আমরা সরাইতে পারি নাই, না, এটা বালুর ট্রাক 29শে ডিসেম্বর কয়েক ঘন্টার জন্য ছিল, এবং এটা আর ছিল না। বাট এটাও ঠিক, বিএনপির অফিস বারবার তালা দিয়েছে। বিএনপির অফিস থেকে 350 জন অ্যারেস্ট করে নিয়েছে, পিয়ন সহ, পিয়ন থেকে ভাইস চেয়ারম্যান পর্যন্ত। আবার বিএনপি তালা খুলেছে তো। বাট ধরুন জামাত ইসলামের রিপোর্ট, নির্যাতনটা আরও বেশি ছিল, জামাত ইসলাম তালা খুলতে পারে নাই, 250 গ্রাম তালা খুলতে পারে নাই। আমার ভাই আমি একটু বললাম, মগবাজার তালা তো খুলতে পারে নাই, মগবাজারটাও খোলা যায়নি, বাইতুল মুকাররমের উল্টা দিকে, মানে এখানেটাও খোলা যায়নি। যে আমরা ওই সময়ই সবাই জুলুমের শিকার ছিলাম, এটাই সত্যি কথা। আমরা সবাই জুলুমের শিকার ছিলাম, কাউকে কেউ খুঁচা দিয়ে লাভ নাই। তো আমরা জুলুমের শিকার ছিলাম, আমরা জুলুমের থেকে মুক্ত হয়েছে। তো এখন আমরা যে জিনিসটা দরকার, আমরা প্রায় 13 সাল থেকে আমরা যেটা বলছিলাম কন্টিনিউয়াসলি, যে হাসিনা তুমি একটা জেনুইন নির্বাচন দাও, তুমি আমাদের উপর আর্মি, বিডিআর, পুলিশ, রাষ্ট্র ক্ষমতা নিয়ে ঝাঁপিয়ে পড়ো না, তুমি একটা জেনুইন নির্বাচন দাও। আমরা তো আর কিছু চাই নাই। এমনি মানে ওইটাই জানতে চাচ্ছি, জামাতের এই সময় জামাতের ভবিষ্যৎ কি দেখছেন? এই জন্য আমি আপনাকে বলছি যে আমরা বিভিন্ন জরিপ টরিপে দেখছি, কিন্তু মানে সোশ্যাল মিডিয়ার জরিপে কিন্তু জামাত অনেক আগে আছে। একটা জেনুইন নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়েছে, যদিও এইখানে ডক্টর ইউনূস মাঝে মধ্যেই উনি ঝামেলা করেছেন। যেমন তিনি একটা ইন্টারন্যাশনাল মিডিয়ার সাথে বললেন যে তরুণদের একটা রাজনৈতিক দল আছে, তরুণরা ভোটে অংশগ্রহণ করছে, তাদের কেউ কেউ এমপি নির্বাচিত হবেন এবং তারা কেউ কেউ মন্ত্রীও হবেন। এটা উনি বলতে পারেন না। এমপি পর্যন্ত বললে ঠিক আছে, এমপি পর্যন্ত বলছে না, না, মন্ত্রী হবে। এর অর্থ কি? মন্ত্রী হবে মানে ক্যাবিনেট গঠন করবে, এছাড়া তো মন্ত্রী হতে পারবে না। ইঞ্জিনিয়ারিং হচ্ছে তো না, আমি ইঞ্জিনিয়ারিং কথা বলছি না, আমি বলছি উনি এটা বললে ভুল করেছেন, উনি শুদ্ধ করেন নাই, ভুল করেন নাই, ঠিক করেন নাই। ওনার কাছে আমাদের প্রত্যাশাটা অনেক বেশি। উনি একটা জেনুইন নির্বাচন করবেন, এটা আমাদের প্রত্যাশা। এখন আসুন, আমি আপনাকে বলি যে সবাই, জামাত ইসলাম অবশ্যই একটা ভালো সময় নির্বাচন করছে, এবং আমি মনে করি যে সবাই জেনুইন নির্বাচনের মাধ্যমে যে ক্ষমতায় আসে তার দায়িত্ব। সেটা বোঝা গেছে যে আমাদের যে আসলে আপনার অবজারভেশনটা জানতে চাচ্ছি যে জামাত ইসলামীর জায়গাটায় তাদের কেমন পরিস্থিতি হতে পারে। আমি কিন্তু দুজনকে একই আমি আপনাকে বলি যে ধরুন আপনি কোনো আসনের স্পেসিফিক আসনের কথা বলছেন? না, সামগ্রিক না, আমি আপনার বলছি যে সামগ্রিক আসন জামাত আগে থেকে তো অবশ্যই ভালো করবে। ভালো করবে মানে কেমন হতে পারে?
আর জামাতের সর্বোচ্চ আসন আমরা কতটুকু জানি? না, এইরকম 18টি। আমি মনে করি এইরকম প্রেডিকশন তো এখনো প্রেডিকশন করার মতো সময় আসে নাই। তবে আমি আপনার বলছি যে জামায়াতের এই আপনার ইন্টারনেট অ্যান্ড ইয়াতে যে হাইফটা নগর কেন্দ্রিক, আপনি দেখুন যে এগুলো কিন্তু ফেক তা না, না, না। একদম ওপেন পোলে কিন্তু জামাতের ওপেন পোলে আপনি দেখবেন যে এবং সবচেয়ে বড় কথা হলো 15 সাল থেকে 23 সালের 28 অক্টোবর পর্যন্ত জামাতের কোনো কর্মসূচি নাই। 15 সাল থেকে 23 সালের 28 অক্টোবর বিএনপির কর্মসূচির দিন জামাত একটা কর্মসূচি করে গুলিস্তান মতিঝিল, ওখান থেকে তারা পাস আউট হয়ে যায় শান্তিপূর্ণভাবে। কিন্তু ওই দিন বিএনপির উপর কিন্তু আওয়ামী লীগ ঝাঁপিয়ে পড়েছে, হাসিনার গভর্নমেন্ট। তো সেই ক্ষেত্রে আমি আপনার বলছি যে আমি চাই যে জামাতে ইসলাম, বিএনপি, অন্যান্য যারা আছে, যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, শেখ হাসিনা ফেসিবাদের বিরুদ্ধে যে রাজনৈতিক শক্তির বাংলাদেশে আছে, এরা জেনুইন নির্বাচন করবেন, জেনুইন নির্বাচনে জনগণকে সহযোগিতা করবেন, সরকারকে সহযোগিতা করবেন, নির্বাচন কমিশনকে সহযোগিতা করবেন। এটা হচ্ছে আমার প্রত্যাশা, জনগণের প্রত্যাশা। ঠিক আছে, বুঝতে পারছি। আপনি আলোচনা খুব ভালো। শাহরিয়ার কবির, আমি এই জানতে চাই যে আপনি বাংলাদেশ যে টাইফুন কিনবে, এইটা বাংলাদেশের খবরে কিন্তু খুব একটা আসছে না, কিন্তু পশ্চিমবঙ্গের সবগুলো খবর আছে এবং তারা আলাদা আলাদা করে জেনারেল, ক্যাপ্টেন, মেজর এক্স এদেরকে নিয়ে এসে প্রতিদিনই আলোচনা করছে যে বাংলাদেশ এগুলো করছে, সে এই করছে। তারা অনেক চিন্তিত, বাংলাদেশ এত বিমান কোথায় রাখবে, লালমনিরহাটের কথা বলছে, এই সব কিছুর ইয়েটা বলছে। এবং এনডিটিভি সেদিন শেখ হাসিনা যখন ওই এক ধরনের বক্তব্য দিল, আমি জানি না শেখ হাসিনার বক্তব্যটাও একটু ভাঙা ভাঙা ছিল, এরপর থেকে তারা জামাত ইসলামীর হাইভ নিয়ে কথা বলছে। আমি জানতে চাই যে জামাত ইসলামী পাকিস্তানে বা বাংলাদেশে কখনো ফুল ফ্লেজ সরকার ক্ষমতায় ছিল না। এটা হলে ছিল না মানে হলো যেটা তো তার দোষ না, অভিজ্ঞতার জায়গা থেকে বলছি। জামাত ইসলামী যদি আসলে আসে, তার জন্য তো অবশ্যই ভারত একটা বড় ফ্যাক্টর। সেই জায়গাতে কি মনে হয়, এটার কি সহজ আলোচনা চাচ্ছি না, মানে কনস্ট্রাকটিভ, যে এই চ্যালেঞ্জের মুখটা সে কীভাবে ট্যাকেল দিবে ভারতকে, এই ট্যাকেলটা দেওয়া আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। যেটা বিএনপির জন্য যেটা হবে, জামাতের জন্য কিন্তু সেই একই জিনিস হবে না। আচ্ছা, আপনার এই কথা, এবং অলরেডি নির্বাচনে মনে হয় এটার ইয়েও আছে। দেখেন, আপনি একটা জিনিস দেখেন, সিংলা হঠাৎ করে কেন বললেন, যখন পোলে দিকে অনিয়ম হলেই জামাত, মানে আপনি কি এখন আগের মতো চুরি করেন কিনা, কথাটা লাইনটাই এমন। হ্যাঁ, লাইনটা এমন। আজকে আমাকে এক ব্যবসায়িক, সে গার্মেন্টসের, সে আমাকে ফোন দিছে, তার আমেরিকান বায়ার ফোন দিছে, এই তোমার দেশে সব ঠিক আছে তো? বললো কেন? বললো আমাকে এক ইন্ডিয়ান জার্নালিস্ট নিউ ইয়র্কে তাকে জানাইছে বাংলাদেশে প্রতিদিন হিন্দুদেরকে জ্বালায় পরে মেরে ফেলে দিচ্ছে। সো দ্য ইন্ডিয়ান মিডিয়া এন্ড দ্য গভর্নমেন্ট, সিংলা কিন্তু ইজ নট সেটা ফরেন সেক্রেটারি। আপনি একটা জিনিস যদি মনে রাখেন, 2013 সালে কি আসছিল এখানে ভোটের আগে? সুজাতা। সে এসে ডেমোক্রেসির নতুন ডেফিনেশন পর্যন্ত দিয়ে দিয়েছিল। 2008 সালের কথা কেন বললাম, প্রণব মুখার্জির বইটা আমি জানি না আপনি পড়ছেন কি, পড়ছেন? ওখানে ফেব্রুয়ারি মাসে হি গিভ অ্যাসুরেন্স টু দ্য জেনারেল। কি অ্যাসুরেন্স দিচ্ছে মঈনুদ্দিনকে? চিন্তা করো না, শেখ হাসিনা ক্ষমতা আসতেছে, তোমার চাকরি নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই। ইলেকশন হলো ডিসেম্বরে 2008-এর, আর এই কনভারসেশন হচ্ছে ফেব্রুয়ারি মাসে। সো এই যে তাদের যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চিন্তাভাবনা, তাদের যে প্রভুত্বর চিন্তাভাবনা, সাউথ ব্লকের যে আমাদেরকে, এবং আই ওয়াজ সারপ্রাইজ, আমি কিন্তু এটা জানতাম না, প্রণব মুখার্জির বই না পড়লে জানতাম না যে ভুটানের ফরেন পলিসি নিতে পারবে না ইন্ডিয়ার কি ছাড়া, অনুমতি ছাড়া। ভুটান ইজ নট এবল টু পজেস এনি আর্মস। সেম থিং ইন নেপাল, এবং সেই কারণে কিন্তু নেপালে বারবার সেম থিং বাংলাদেশেরও ছিল, যখন বাংলাদেশে আর্মি ঢুকতে যায় তার ওই ইয়েতে, এটা আমাদের দেশে অনেকেই বলে না, 7টা চুক্তি দিয়েছিল, তার মধ্যে সেনাবাহিনী করা যাবে না। এটা 71 সালে প্রথম চুক্তিটা, আপনি 25 বছর চুক্তির আগে তাজউদ্দিন আহমেদ তাদের ওদের বলতে নজরুল ইসলাম অজ্ঞান হয়ে পড়ে গেছিল। আপনি, এবং তারপরে কিন্তু তারা সাহায্য দিছে, আমার শরণার্থীদেরকে কিন্তু তারা কোনো সাহায্য দেয়নি। সো আপনি যে কথা বলছি, এই সবসময় আমরা বলতেছি ইনসাফের ভিত্তিতে সম্পর্ক। আমার কাছে মনে হয় না এই আইসিসি ক্রিকেট খেলা দেখেও, আমার একজন ক্রিকেটের যে আইসিসি দেখেন ক্রিকেট বোর্ডের সবচেয়ে চেয়ারম্যানকে, অমিত শাহর ছেলে জয় শাহ,
এবং তারা অতীতে কিন্তু এরকম করছে, ভেন্যু যদি কোনো এক্সট্রিমলি নিরাপদ না হয় চেঞ্জ করছে। এখানে একটা দুটা খেলা শ্রীলঙ্কায় দিলে দ্য হ্যাভেন উইল নট ফল। তারা কি করলেন, বাংলাদেশকে বাদ দিয়ে দিলেন। এবং সেটা একটা প্লেয়ারকে যদি আপনি কি দিতে না পারেন, মানে প্রোটেকশন দিতে না পারেন, সেই জন্য বাংলাদেশ জামাতে ইসলাম যে কথাটা বলতেছে যে সেটা হচ্ছে কি, যে ইনসাফের ভিত্তিতে আমরা চাই ফ্রেন্ডলি রিলেশন। এবং আরেকটা জিনিস, পৃথিবীতে কোনো রাষ্ট্র কোনো দিন চিরদিন কারো বন্ধু থাকে না, শত্রু থাকে না, কিন্তু কথা হলো কোনোদিন মাস্টার স্লেভের যে সম্পর্কটা 53 বছর আসছে, এটা কোনোদিন হতে দেওয়া যাবে না। এটা বিএনপির জন্য হবে না, জামাতের জন্য আর একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে এই যে রাইট ইজ ব্লকের উত্থান, এটাও কিন্তু প্রোপাগান্ডাটা এনডিটিভি থেকেই শুরু। এই যে জামাতকে যে আল্লাহ বলতেছেন মধ্যম পত্তার দল হচ্ছে ইসলাম, জামাতকে এই যে আপনি যেমন বললেন যে আজকে আমি খেলাফতও দেখতেছি না, ইউ সেড ফিউ মিনিটস এগো, আবার অন্যদিকেও দেখতেছি না। তার মানে কি, জামাতে ইসলাম ইন এ ডেমোক্রেটিক সোসাইটিতে বাংলাদেশের মতন করে যেভাবে কোরআন সুন্নাহ ইমপ্লিমেন্ট করা যায় সেভাবে তারা করার চিন্তা করতেছে। সে তো কোনো চমক দেখাচ্ছে না। আমার কাছে ধারণা ছিল যে জামাত খুব একটা চমক দেখাবে। চমকটা কি, এই আওয়ামী লীগের ন্যারেটিভের চমক হলো যে জামাত রক্ত কেটে ফেলবে, আর অন্য দিকের চমক হলো যে জামাত মনে হয় খুব একদম সেই নারীকে ঘর থেকে বেরোতে দিবে না। সোজা কথা, হয় জামাত আফগানিস্তান বানাবে, না হলে এটাকে কি একটা কুরুক্ষেত্র যুদ্ধ বানাবে। জামাত এই দুটার কোনোটাই করবে না। এই জায়গা এটাই হচ্ছে দিস ইজ দ্য অ্যামেজিং থিংস। আপনি যে অ্যামেজটা সবাই দেখতে চাইছে, ওই অ্যামেজে জামাত বা বিএনপি নাই। এবং আরেকটা জিনিস দেখেন, 2001 থেকে যেটা বললেন একটু আগে অভিজ্ঞতার কথা, 91 সালে কেউ বিশ্বাসও করেনি বিএনপি ক্ষমতা আসবে। আমার তো ছোট মানুষ, আমরা ভাই গিয়ে আছে, আওয়ামী লীগ তো জানে তারা ক্ষমতায় মন্ত্রিসভা গঠন করে ফেলতেছে, তখনই তো বেগম খালেদা যে সে অভিজ্ঞতাটাও ছিল না। সো আজকে আপনি যে কথাটা বলতেছেন, ভারতকে ট্যাকেল করা না, আপনাকে আপনার প্রতিবেশীকে তো আর তুলে ফেলে দেওয়া যাবে না, তার সাথে আমরা সম্পর্ক চাই ব্যালেন্সের ভিত্তিতে। কিন্তু সাউথ ব্লক উইল আন্ডারস্ট্যান্ড যে একটা দেশকে আপনি 15 বছরের সাবসার্ভিয়েন্ট করার জন্য পলিটিক্যাল ইন্টিগ্রিটি জায়গাটায় এই এক্সপেরিয়েন্সটা আছে কিনা এখানে আপনাকে আমার কাছে মনে হয় যে আছে, হয়তো আমি সেটাই জানতে চাচ্ছি। আমি আপনার কাছে বলছি, ফরেন পলিসি মেকারের যারা কাজ করতেছেন, দোজ হু আর ভেরি এক্সপিরিয়েন্সড। আমাদের কথা হচ্ছে দিল্লি না, আবার পিন্ডিও না, ঢাকা। আমাদের সবার আগে হতে হবে বাংলাদেশ, এবং আমার ফরেন পলিসি হতে হবে ঢাকা। এবং একটা জিনিস দেখেন, আজকে আমির জামাত বলছেন প্রথম কোদালটা যদি দিই সেটা আমি তিস্তাতে দিব। এবং আমি অন্য কে কী বলে এই সরকারকে আমি জানি না, এই সরকারকে আমি একটা থ্যাংক ইউ দিই, সেটা হচ্ছে বিশেষ করে যে কেউ কোনো চিন্তা করেনি ফারাক্কার এপারে যে ব্যারেজ করা হবে, সেটা দিস গভর্নমেন্ট ইজ পাসড ইন দেয়ার ক্যাবিনেট। এটা কেউ এটা নিয়ে কোনো কথা হয় না কোনো টক শোতে, যে আমরা যেটা আইয়ুব খান বলছিল তোমার ফারাক্কা দিচ্ছ কোনো সমস্যা নাই, আমি গোমস্তাপুরে মানে এই চাঁপাইনবাবগঞ্জ ওখানে আমি ব্যারেজ দিয়ে দেবো, পানি আসবে না। এই যে কথা, আবারও বিরতিতে যাচ্ছি। বিরতির আগে মোশাররফ হোসেন ঠাকুর আপনাকে এই প্রশ্নটি দিয়ে গেলাম যে জামাত বা অন্য অনেক জায়গা থেকে অভিযোগ করা হয়েছে তারেক রহমান এক ধরনের চুক্তি করে দেশে আসছে, কিন্তু একটা পলিটিক্যাল ক্রিটিক্যাল অ্যানালাইসিস বলে যে যদি মানে প্রথম দিক থেকে ইন্ডিয়া যে ক্যারেক্টারিস্টিক্সে আগাইছে যে একটা খুব দ্রুত একটা নিরপেক্ষ নির্বাচনের দরকার, এখন ইন্ডিয়া নিরপেক্ষ নির্বাচনের কথা বলে ডিপ্লোম্যাটিক ইনভার্টেড কমার মধ্যে বলে, অর্থাৎ নির্বাচন না হলেও ইন্ডিয়া এক ধরনের লাভবান হতে পারে। এটা ক্রিটিক্যাল অ্যানালাইসিস পলিটিক্সের। এবং যদি নির্বাচন হয় জামাতও আসে, আমরা জামাতের বিরোধিতা করবো, কিন্তু জামাত যদি আসে সেটাও কি ইন্ডিয়ার পলিটিক্সের জন্য সুবিধা হবে কিনা, এই আলোচনাটা রাখলাম। এবং সেক্ষেত্রে ইন্ডিয়া ফায়দা নেবে কিনা। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে ফিরছি। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আমি একটু নির্বাচনে কি হবে না হবে একটা কিছু তো হবেই অবশ্য, কিন্তু তার আগে আপনি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আছেন, আমি যে জায়গাটি আনতে চাই সেটি হলো যে বিএনপির সাথে আমরা ওপেনলি দেখলাম যে জয়শঙ্কর দেশে কথা বললো এক ধরনের, হ্যাঁ ভারত এক ধরনের কমফোর্টেবল জোনে আছে, কিন্তু যারা পলিটিক্সের ক্রিটিক্যাল অ্যানালাইসিস করে তারা বলতে চায় যে সাউথ ব্লকের মনের কোনো কোনো কোনায় এই আশাটাও আছে যে জামাত আসুক, তাহলে খেলাটা আরো ভালো খেলতে পারবে ইন্ডিয়া। আমি বোঝাতে পারছি কিনা প্রশ্নটা? হ্যাঁ, জামাত আসলেও খেলা খেলতে পারবে, যদি নির্বাচন বানচাল হয় তাহলেও খেলাটা ভালো থাকবে। আর আমরা নর্মালি ডিপ্লোম্যাটিক টেবিলে বসে তো বলবো যে একটা সুন্দর ইনক্লুসিভ নির্বাচন হতে হবে এখন আওয়ামী লীগকে নিয়ে, এটা বলবে তারা।
এই আমি হিসাবে। আপনাকে তিনটা বিষয় এখানে উল্লেখ করব। একটা বিষয় হলো যে ডানপন্থীরা যদি এখানে ক্ষমতায় আসে বা সাম্প্রদায়িক রাজনৈতিক দল, জামাত ইসলাম নামটা তো ইসলাম, যতই উনি মডার্ন ডেমোক্রেসির কথা বলুন না বলুন, ওনার নামটা তো জামায়াতে ইসলাম, জামায়াতে গণতান্ত্রিক দল তো না, যে জামায়াতে গণতান্ত্রিক বাংলাদেশ তো না। হ্যাঁ হ্যাঁ, জেআই তো করে নাই, না। জামাত ইসলামী আছে। হ্যাঁ, জামাত ইসলামী আছে। তো এখন আপনাকে এখানে দেখতে হবে যে খুব ইজি ভালুকার দীপুচন্দ্র দাসের যে ঘটনাটা, আমরা আমাদের সোসাইটি এত নির্মম, আমি এটা বিশ্বাসই করতে চাই না। এইটা এইরকম প্ল্যান কতটি ঘটনা ঘটিয়ে একটা লোককে মেরে ফেলছে, কি ঘটনায় মারছে সেইটাও মারছে, এবং তারপরে তাকে গাছে ঝুলিয়ে আগুন দিয়েছে। এটা করে এটা কি পরিমাণ প্রচার করা হয়েছে। তো এরপরে জামাত ইসলামকে বলবে যে তারা এখানে বাংলাদেশে সংখ্যালঘুদের নষ্ট হচ্ছে, তো ও স্বার্থ রক্ষা হচ্ছে না, নিরাপত্তা নাই, বহু কিছু করা যাবে, কার্ড খেলা যাবে, সাম্প্রদায়িকতার কার্ড ইজি খেলা যাবে জামাত ইসলাম ক্ষমতা আসলে, বা অন্যান্যরা এই সাম্প্রদায়িক গোষ্ঠী ক্ষমতা আসলে, মামুনুল হক ক্ষমতা আসলে আরও ভালো করা যাবে। আফগানিস্তান গেছিলেন উনি, আফগান বানাই ফেলছে। না, আফগানিস্তানের সাথে ভারত ভালো খাতি এখন। হ্যাঁ, তো এসব মিলিয়ে দেখুন আসুন। এরপর একটা সাইড গেল, আরেকটা হচ্ছে যে বিএনপির প্রশ্নে আসে। বিএনপির প্রশ্নে দেখুন আপনি যে জাগো বাহে তিস্তা বাঁচাই, বড় সমাবেশ 5ই আগস্টে আগেও হয়েছে, 5ই আগস্টে পরেও হয়েছে। যদিও আমাদের যে মিডিয়ার বন্ধুরা ঠিক সেইভাবে এটাকে প্রচার দেন না। এখানে একটা সুবিধা হয়েছে যে চীনের যে কাজটা ডক্টর ইউনূস করছিল, সেটা ডিফেক্টো কাজটা বিএনপি করে দিয়েছে। আচ্ছা, তো এই জিনিসটা গেল। তো সেই ক্ষেত্রে বিএনপির কিছু সুবিধা এই ক্ষেত্রে আছে। আপনি দেখুন যে জিয়াউর রহমানের সময় সমর সেন, ইন্ডিয়ান রাষ্ট্রদূত সমর সেনকে ইনুদের গণবাহিনী, এই যে হাসানুল হক ইনুদের গণবাহিনী, তাকে অপহরণ করার জন্য তার একটা মাস্টার প্ল্যান করে, এবং ওইখান থেকে 4 জন জাসদের কর্মী মারা যায়। এখন আপনি বলুন যে সমর সেনকে বাঁচাতে গিয়া জিয়াউর রহমানের যে আমলে যে 4 জন জাসদ কর্মী মারা গেল, জিয়াউর রহমান ভারতপন্থী না হাসানুল হক ইনু ভারতপন্থী? জিয়াউর রহমান সঠিক কাজ করেছেন না বেঠিক কাজ করেছেন? জিয়াউর রহমান সঠিক কাজ করেছেন সেই দিন। এবং আজকে দেখা যায় যে সময়ের পরিক্রমায়, ইতিহাসের পরিক্রমায় হাসানুল হক ইনুদের ঠিকানা দিল্লি। তো এই জন্য আমি আজকে বলছি, আজকে যা দেখি সব ঘটনাই আজকের মতো, আজকে যাহা সত্য আগামীকাল তাহা সত্য না হতে পারে। জিয়াউর রহমান সেদিন যে স্টেপ নিয়েছিলেন, সমর সেনকে অপহরণ করতে দেন নাই, ভারতীয় রাষ্ট্রদূতকে অপহরণ করতে দেন নাই, এটা সঠিক ছিল। আজকের ইতিহাস, আজকে 50 বছরের ইতিহাসে প্রমাণ করেছে এটা। আপনি আসুন যে আমি পাকিস্তান সৌদি যুদ্ধে যোগ দেব কিনা, বিএনপির কয়েকটি সরকার পরিচালনা করার অভিজ্ঞতা আছে। 91, 2001 থেকে 6, এর আগেও সরকার পরিচালনার অভিজ্ঞতা আছে, এরা জীবিত আছেন এখনো। তো সেই ক্ষেত্রে পাকিস্তান সৌদি যুদ্ধ জোটে আমি যোগ দেব কিনা, আমি কি কারণে আমার যে প্রতিবেশী আমি সরাতে পারছি না, তার সাথে আমি, যেমন ধরুন আপনি আসিফ নজরুল বলতেন যে 26 লক্ষ ভারতীয় এখানে কাজ করে, এখন কি বলেন? উনি বলছেন যে ভাই আমি এটা উপদেষ্টা হওয়ার আগে বলছিলাম, উপদেষ্টা হওয়ার পরে তো বলি নাই, আমি রাষ্ট্র অংশ হিসাবে আমি এটা বললে একরকম, রাষ্ট্রের বাইরে বললে আরেক রকম, ক্ষমতার বাইরে বললে আরেক রকম। তো দায়িত্বশীলতার জায়গাটা ভিন্ন ভিন্ন। আজকে আমার ভাই যদি আগামীকাল মন্ত্রী হয়, যে এখন যেভাবে গর্জন করতে পারেন, মন্ত্রী হলে সে এই গর্জনটা করতে পারবে না। তখন তাকে না, এইটা দ্বিচারিতা বলবো না, মুনাফিকও বলবো না, এটা তার দায়িত্বের ভারের, ওখানে রেসপন্সিবিলিটি অফ দ্য চেয়ার। হ্যাঁ, রেসপন্সিবিলিটি অফ দ্য চেয়ারের কারণে হয়তো তার দায়িত্বের সাথে কথা বলতে হবে। আমরা তো শেষ এই জন্য প্রান্তে শেষ করলে আমি একটু শাহরিয়ার কবিরকে এক দেড় মিনিট দিতে চাই। আমার কথা হচ্ছে যে বিএনপি একটা পররাষ্ট্রনীতির ক্ষেত্রে একটা দায়িত্বশীল আচরণ করতে চাই, এবং প্রত্যেকের সাথে যে বন্ধুত্বটা হবে সেটা সাম্যতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে। শাহরিয়ার কবির, আমি যে আলোচনাটা অথবা আসলে বেশি জটিল কিনা জানি না, কিন্তু এই আলোচনা তো আসলে গণমাধ্যম না করলে কোথায় করা হবে? আসলে আপনার প্রশ্ন ছিল, এই জন্যই করলাম। কিভাবে এইটা তো নির্বাচনের পরে তো আরো বেশি কঠিন সময়, তাহলে কিভাবে ট্যাকেল দেওয়ার জায়গাটা কিভাবে হবে?
দেখেন অলরেডি ইউনূস তখন সাহেব কি আমরা বাধ্যই হব ন্যাশনাল কনসেনসাসে যেতে? ন্যাশনাল কনসেনসাসের কিছু কিছু বিষয়। আপনাকে দুইটা জিনিস আগে বলে নিই। এই আমার হাতে কিন্তু খুব কম সময়, 30 সেকেন্ডের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আপনাকে। এক নম্বর জিনিস হচ্ছে, গতদিন আমি একটা টক শোতে গেছিলাম, সেখানে কালবেলার সম্পাদক সাইদ সাহেব বলছিলেন যে আওয়ামী লীগের তো দিল্লি আছে, আপনাদের তো দিল্লি নাই, বিএনপি জামাতের তো দিল্লি নাই, কোথাও যাওয়ার জায়গা পাবেন না। আমি কথাটা শুনছিলাম, আমার কাছে কেন যেন এই উত্তরটা বেগম খালেদা জিয়া, আমাদের তো বাংলাদেশই আছে। আমাদের খালি বাংলাদেশ নাই, বেগম খালেদা জিয়া মৃত্যু দিয়ে প্রমাণ করে দিয়ে গেছেন হাসবুনাল্লাহ নিয়ামাল ওয়াকিল আর নিয়ামাল মাওলা নিয়ামান নাসির। আমাদের আল্লাহ ছাড়া আর কারো কাছে আমাদের ভরসা করার দরকার নাই। ঠিক আপনার এই যে কথাটা বললেন, দেখেন ডক্টর ইউনূস সাহেব কিছু কাজ অলরেডি করে গেছে। সেই তার মধ্যে একটা হচ্ছে, আমরা পাকিস্তান এবং সৌদি আরব এবং টার্কির যে জোটটা হয়েছে, সেই জোটটার মধ্যে আমরা অলরেডি অংশগ্রহণ করতে চাইছি। ইন্ডিয়াকে যে ইপিজেড দেওয়ার কথা ছিল, সেই ইপিজেডটাকে আমরা ডিফেন্স ইপিজেড অলরেডি ঘোষণা করা হয়েছে মিরেশ্বরায়। এবং আমরা বেশ কিছু স্ট্র্যাটেজিক, আমি এই কথাটা বললে খুব তাজ্জব, পৃথিবীর কোনো দেশে ক্যান্টনমেন্টের সাজসজ্জা আমি দেখিনি রে ভাই। ক্যান্টনমেন্ট থাকে সব জঙ্গলের মধ্যে, কিছু বোঝা যায় না, কিছু বোঝা যায় না। আমি ইংল্যান্ডে যত ক্যান্টনমেন্ট দেখছি, কোনো ক্যান্টনমেন্টে গেটের বাইরে এরকম ট্যাঙ্ক থাকবে, এগুলো কিছু বোঝাই যায় না যে ভিতরে কি আছে। আর আমাদের ক্যান্টনমেন্টে গত 15 বছর সাজসজ্জা করে, এবং আমাদের মানে এটাকে বললে খুব খারাপ শোনায়, শেখ হাসিনা এই পুরা আর্মিকে সেই 57 জন অফিসারের মৃত্যুর মধ্যে দিয়ে পুরাপুরি শেষ। আগে আমাদের বছরে কতগুলো মিসাইল টেস্ট হতো, পরের দিকে বলছে টেস্ট করারই দরকার নেই, মানে আপনাকে ভুটান এবং নেপাল বানাতে চেয়েছিল। সেই জায়গা থেকে আমরা ভারতীয় আধিপত্যবাদ থেকে বের হয়ে এসেছি। ইনশাল্লাহ আমাদের এই নিরাপত্তার চিন্তাটা, আমাদের রক্ষাটা আমাদের করতে, মুক্তিযুদ্ধ যেমন আমরা করছি, আমাদের পররাষ্ট্র নীতিটা হতে হবে আমাদের মতো। জি, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে। জিয়াউর রহমানকে যে মারা হয়েছিল, জিয়াউর রহমানকে মারার পরে সেই একই ধরনের এই ঘটনাকে কেন্দ্র করে মেজর জেনারেল মঞ্জুরকেও মেরে ফেলা হয়, যদিও সে জিয়াউর রহমানের হত্যার সাথে ছিল না, কিন্তু মুক্তিযোদ্ধা সেটা ছিল। একই সাথে 27 জন মুক্তিযোদ্ধাকে সেটাকে এই জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার জন্য ফাঁসি দেওয়া হয়। অনেকটা বলা হয় যে এইটার সেকেন্ড পার্ট কি এই বিডিআর হত্যাকাণ্ড কিনা, যে 57 জন যারা যে সেনাবাহিনীর সহজভাবে মেরুদণ্ড দাঁড়া করিয়ে রাখবে। যারা আমরা আলোচনা তুলি যে বাংলাদেশকে খেয়ে ফেলেছে, আওয়ামী লীগকে সুবিধা দিয়েছে, আওয়ামী লীগ এখন বুঝতে পারে কিনা আসলে প্রথমে আওয়ামী লীগকেই খেয়ে ফেলেছে এখন বাংলাদেশের রাজনীতিটাকে খাওয়ার জন্য। এটা আমি খুব শর্টলি বললাম, যারা বোঝার চেষ্টা করবেন তারা বুঝবেন। বাংলাদেশের নির্বাচনটি বড্ড জরুরি এবং ন্যাশনাল কনসেনসাসই হলো নির্বাচন। সেইখানে আমরা ভারতের বিরুদ্ধে শত্রুতা করব না, ভারত যেন আমার কাছে সমবন্ধু হিসেবে থাকে, সেই আলোচনা থাকবে। এবং ভারতের জন্য শুভকামনা জানাই যেন আমাদের নির্বাচনকে দেখতে তারা খুব দ্রুত কার্যকর পর্যবেক্ষণ পাঠায়। শেষ করছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।